আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুরুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা রোধে এবং নিরাপত্তা নিশ্চিতে বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে র্যাব। সকালে রাজধানী ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগে থেকে মাঠে জোর নজরদারিতে রয়েছে পুলিশ। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচির সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে র্যাব ও পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীর ইউনিট। মানুষের মাঝেও দেখা দিয়েছে অজানা শঙ্কা। নিষিদ্ধ সংগঠনের লকডাউন কার্যক্রম নিয়ে শঙ্কিত তারা। সাধারণ মানুষের একটা হয়রানি ভাই, দল ও দল খালি আন্দোলনই আমাদের মনে করেন অসুবিধা, অফিসে আসা যাওয়া, এই যে আতঙ্ক, আমার কাছে যদি একটা কিছু হয় যাত্রী সমস্যা, আমার নিজের সমস্যা। নিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অপরাধ কর্ম করার সময় ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়। আজকে এবং আগামীকাল আমাদের গত কয়েকদিনের চেয়েও আমাদের সক্ষমতা বৃদ্ধি করে আমরা মাঠে নেমেছি। ডিএমপি বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা। আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা আরো বেগবান করেছি এবং আশা করি যারাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার বা অবনতি করার চেষ্টা করুক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ছোটখাটো এবং বিচ্ছিন্ন ঘটনা নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে বাংলা মোটর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, ঢাকায় বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পর রাস্তায় এখন কি পরিস্থিতি দেখছেন? এছাড়া কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ যাত্রীরা, জানাবেন। জি, আমরা আজকে বিকাল থেকে কিন্তু রাজধানী ঢাকার পরিস্থিতি অনেকটা কিন্তু আমরা জনসমাগম অনেকটা কম দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি সদস্যরাও কিন্তু ঢাকার নিরাপত্তায় কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটরে। এখানে এনসিপির যে কার্যালয়টি রয়েছে সেই এনসিপির কার্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে জোরদার তাদের অবস্থান রয়েছে এবং এখানে চেকপোস্ট করে কিন্তু বিভিন্ন ধরনের যাদেরকে সন্দেহভাজন যারা আছেন তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি নাম পরিচয় শনাক্ত না করে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু ঢাকার যে পরিস্থিতি, বিশেষ করে এনসিপির এখানে কার্যালয়ের সামনে পাশাপাশি এবং হাইকোর্টের সামনে কিন্তু বিজিবিরও শক্ত অবস্থান রয়েছে। এছাড়া ঢাকার যে অন্যান্য যে পয়েন্টগুলো সে জায়গায় কিন্তু আগের মতোই কিন্তু তাদের যে রুটিন ওয়ার্ক, পুলিশের যে রুটিন ওয়ার্ক রয়েছে সেভাবে কিন্তু তাদের টহল টিমগুলো কাজ করছে এবং ঢাকা এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে টিএসসিতে আজকে রাত 9:20 সময় ককটেল বিস্ফোরণ হয়েছে, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যাত্রাবাড়ি সহ ধোলাইপাড় এলাকায় কিন্তু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। ঢাকায় কিন্তু একের পর এক এই যে সিরিজ ককটেল হামলা এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এগুলো কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে ঢাকার রাস্তা অনেকটা কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, অর্থাৎ আজকে বিকাল থেকে বিগত দিনের তুলনায় ঢাকায় জনসমাগম কিছুটা রাস্তাঘাটে কিছুটা কম দেখা যাচ্ছে। এই ছিল বাংলা মোটর থেকে আমার কাছে সর্বশেষ। জি সাইম, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবির আড়ালে পলাতক অপশক্তিকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান প্রশ্ন তুলেন, পলাতক স্বৈরাচার তাদের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা। খান আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। আজকের সভার সভাপতি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক 7 নভেম্বরকে শত্রুমিত্র চিহ্নিতের দিন আখ্যায়িত করে তিনি বলেন, 7 নভেম্বরের পরাজিত অপশক্তি দেশকে বারবার তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। ষড়যন্ত্রের পথ ধরে 1975 সালের 7 নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি মহাজোটের নামে একজোট হয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল তারা। 24-এর গণ অভ্যুত্থানকে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে কয়েকটি দল। গণভোট নিয়ে অস্থিতিশীলতার আড়ালে পলাতক অপশক্তিকে রাজনীতিতে ফিরিয়ে আনার পায়তারা হচ্ছে কিনা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারেক রহমান। কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। জামাতকে ইঙ্গিত করে তিনি বলেন, ফ্যাসিবাদীরা তাদের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। নারীদের 5 কর্মঘণ্টা করার জামাতের পরিকল্পনার সমালোচনা করেন তারেক রহমান, বলেন এটি নারীদের চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করবে। জনগণের গণতান্ত্রিক। খান আলামিন, RTV, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও হাত বোমা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নে ব্রাহ্মণপাড়া গ্রামে প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরক দ্রব্য তৈরি করা হচ্ছিল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ 5 দফা দাবিতে রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ সমমনা 8 দল। সকালে রাজধানী মগবাজারে আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল, রোববার শীর্ষ নেতাদের বৈঠকের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে আশা করা হচ্ছে এবং নাশকতা প্রতিরোধে তারা রাজপথে থাকবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। বর্তমান সরকার নিজেদের জনবিচ্ছিন্ন হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জামায়াত সহ 8 দলের বিরুদ্ধে পেটুয়া বাহিনী দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করলে রাজপথে একসাথে লড়াই করার কথা জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির বিরুদ্ধে দেয়া এক বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। সামাল দেওয়ার চেষ্টা করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এদিকে সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী
কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল করে এনসিপি। মিছিলটি বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে শাহবাগে গিয়ে থামে। 8 দলের একটা আন্দোলন চলতেছে, 8 দল আন্দোলন করতেছে, ভালো কথা। তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে। যদি তাদের দাবি না মানা হয়, আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। তাদের দাবি, তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য। যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায়, রাজপথে ইনশাল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। রায়ের দিন নির্ধারণ ও রায় ঘোষণা ট্রাইব্যুনালের দায়িত্ব। তবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ আগামীকালই পাওয়া যাবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনাল 2 জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের 12তম দিনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিচার বাধাগ্রস্ত করতে দেশে অরাজকতা তৈরি করছে একটি মহল। এদিন একই ট্রাইব্যুনালে সাক্ষী অনুপস্থিত থাকায় পেছানো হয় আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য নেয়ার তারিখ। এদিকে ট্রাইব্যুনাল 1 জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 15তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালে। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন আচরণে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গণভোট সহ বেশ কিছু বিষয়ে অনৈক্য যথাসময়ে নির্বাচনের সংকটের আশঙ্কাও বিশেষজ্ঞদের। বৈষম্যহীন রাষ্ট্র নতুন রাজনৈতিক বন্দোবস্তে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে কঠোর হওয়ার তাগিদ তাদের। রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বানও বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সম্মানিত মানুষ আছেন। দীর্ঘ 8.5 মাস জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশনের কর্মযজ্ঞ শেষে প্রস্তুত করা হয় জুলাই সনদ। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে তা বাস্তবায়নের সম্মতিও পায় অন্তর্বর্তী সরকার। ঐক্যমত্য কমিশন তাদের এ বন্ধুর যাত্রা রীতি টানলেও বাস্তবায়নের একগুচ্ছ সুপারিশ থেকে যায় বিভাজনের ভয়। প্রকাশ্যে বিরোধিতা শুরু করে রাজনৈতিক দলগুলো। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমার মনে হয় উনি যেটা করতে পারেন হুসাইন ইউনুস, যে আমি একটা অধ্যাদেশ জারি করছি, এই অধ্যাদেশটা হলো জুলাই সনদের অধ্যাদেশ, কারণ এটা জনগণ এটা চেয়েছে। আমি জনগণের নির্বাচিত ডিরেক্টলি, এবং এটাই জনগণ চেয়েছে। জনগণ যে চেয়েছে সেটা আমাদের দেশের দেওয়ালে দেওয়ালে লেখা আছে। আমি একটা অধ্যাদেশ জারি করলাম, এই অধ্যাদেশে জুলাই সনদের আইনি ভিত্তি হবে এবং ওইটাতেই নির্বাচন হবে। নীতিগতভাবে জুলাই সনদকে আমরা সমর্থন করি এবং আমরা এটাকে বাস্তবায়নের জন্য পক্ষে কথা বলি, কিন্তু যে সমস্ত নোট ডিসিশন পার্টিকুলারলি যেটা আছে, এই সমস্ত বিষয় যেখানে দ্বিমত আছে, এটা লিগ্যাল বডি বা যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত পদ্ধতি, সেই পদ্ধতিতে যাওয়া বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো জনগণের পাশে না থাকলে পতিত ফ্যাসিস্টের মতো ছুঁড়ে ফেলে দেওয়ার আশঙ্কাও তাদের। জুলাই সনদ একটা ইটস লাইক এ ডিক্লারেশন, একটা ঘোষণাপত্রের মতো, স্বাধীনতা ডিক্লারেশনের মতো, এবং এটাতে আমাদের এই কি বলে জুলাই আন্দোলনের প্রত্যাশা প্রতিফলিত হবে। এখন আমরা জনগণ যারা আমরা মনে করব যে এই জুলাই সনদের অবশ্যই সেই প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলি এখন পর্যন্ত আপনার গণভোট কবে হবে, তো আমরা জুলাই মানব কি মানব না, এত দায়িত্বহীনতার পরিচয় রাজনৈতিক দলগুলি দিচ্ছে, যে এতে সেই গণতন্ত্র কারা আনবে? পলিটিক্যাল পার্টিরাই তো মেইন আপনার অ্যাক্টর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা না কাটলে নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার ও বিদেশি গোষ্ঠী লাভবান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে বাইরের শক্তির কিছু ইন্ধন আছে, ষড়যন্ত্র আছে, আরো কত অস্থিতিশীল করা যায় বাংলাদেশকে। জাহিদ রহমান, RTV, ঢাকা।
আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে তিনি এই ভাষণ দেবেন জানিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দেওয়া হয়। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করবে। ধারণা করা হচ্ছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বা চলমান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশনা জানাতে পারেন তিনি। রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া থানাধীন লোহার পুল নতুন রাস্তা ফায়ার সার্ভিস গেট সংলগ্ন এলাকায় একটি দাঁড়ানো বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তকারীরা। রাত 9টা 20 দিকে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। গতকাল সোমবার মধ্যরাতে রাজধানীতে 3টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রায়দা পরিবহনে 2টি, মালঞ্চ রাজধানী পরিবহনে একটি বাস পুড়ে যায়। তাছাড়া কাউরান বাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে টানা 18তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা। তারা বলেন, আগামীকাল এর মধ্যে দাবি মানা না হলে আবারও লং মার্চ টু সচিবালয় কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে। শিক্ষকরা বলেন, এর আগেও একাধিকবার আন্দোলন করলে সরকার শুধু মৌখিক আশ্বাস দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। প্রতিবন্ধীকে নিয়ে আমরা এত জ্বালা যন্ত্রণা ভোগ করিতেছি, তাও আমাদের উপদেষ্টা ও শারমিন মোর্শেদ চোখে দেখে না। আমরা বৈষম্যহীন বাংলাদেশে বাস করছি, কিন্তু তারপরে আমরা কেন বৈষম্যের শিকার হতে যাচ্ছি? এখনো কেন বৈষম্য? আমরা বৈষম্য দূর করার জন্য আমরা এই বাংলাদেশে নতুন সরকার গঠন করছি। আমরা আগামীকাল পর্যন্ত সংস্কার মন্ত্রণালয়কে সময় দিয়েছি। এর মধ্যে যদি আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপিওর প্রজ্ঞাপন না করে, আগামী রোববার আমরা লং মার্চ টু সচিবালয় করে সচিবালয়ের প্রত্যেকটি গেট অবরুদ্ধ করে আমরা আমাদের দাবি আদায় করে নিব। 30% তরুণ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দেবে। আর পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক 17.7% তরুণ। যুব সমাজের অবস্থান এবং ভবিষ্যৎ চিন্তা নিয়ে বাংলাদেশ ইয়থ লিডারশিপ সেন্টার কর্তৃক পরিচালিত জরিপের ফলাফলে উঠে আসে এমন চিত্র। দুপুরে মহাখালীতে বাংলাদেশ ইয়থ লিডারশিপ সেন্টারের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ এসব তথ্য তুলে ধরেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। এজন্য কোম্পানিটির সাথে 30 বছরের চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ। বিকেলে রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, টার্মিনালটি নির্মাণে 6,700 কোটি টাকা ব্যয় হবে। আগামী 3 বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। তিনি বলেন, প্রকল্পটি দেশের বন্দর খাতকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাবে। এবং 1 মিলিয়ন টিইউ যদি হ্যান্ডেল করা হয়, লালদিয়া আমাদের যে নিউমেরিং কন্টেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ হচ্ছে, আপনারা জানেন, রিস্ক করে ব্যাকট্র্যাক করে এখন এখানে এই ভলিউমটা দেওয়া হয়েছে। লালদিয়ার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা বলছি যে এখানে 1 মিলিয়ন টিইউ হ্যান্ডেল করা হবে। এবং 1 মিলিয়ন টিইউ যদি হ্যান্ডেল করা হয়, লালদিয়া আমাদের যে নিউমেরিং কন্টেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ হচ্ছে, আপনারা জানেন, পাশাপাশি বে টার্মিনাল আছে এবং তারপরে মাতারবাড়ি ডিপ সি পোর্ট আছে। সো এই 4টাকে যদি আমি যোগ করি, তাহলে সব মিলিয়ে আমাদের এখন যে সক্ষমতা আছে কন্টেইনার হ্যান্ডলিং এর, তার 6 গুণ সক্ষমতা তৈরি হওয়ার এক্সপেকটেশন আমাদের আছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় 3.5 মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত 10 বছর বয়সী যমজ শিশু সারিনা জাহান সায়রা ও সাইবা জাহান সাইমা। এ পর্যন্ত অগ্নিদগ্ধ 33 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত 57 জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন 20 জন। এ সময় তিনি আহতদের চিকিৎসায় সহযোগিতাকারী সিঙ্গাপুর, ভারত, চীন ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান।
অনেক দিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দয়ায় আমরা বাসায় যেতেছি। ভালো লাগে, বাসায় যাবো। যে অলরেডি 31 জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। 5 জন ছিল, এই 5 জনের মধ্যে আজকে 2 জন, তো একজন প্রায় মাসখানেক আগে সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারত, কিন্তু আরেক বোন সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। 30% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম, কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা, সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার এই ঘটনায় নৌকায় থাকা 49 জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে 42 জন নিখোঁজ রয়েছেন। এদিকে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার সময় ডুবে যাওয়া নৌকার সকলে মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ। নিখোঁজদের মধ্যে 29 জন সুদান, 8 জন সোমালিয়া, 3 জন ক্যামেরুন ও 2 জন নাইজেরিয়ান নাগরিক রয়েছেন। অন্যদিকে লিবিয়া সরকারের তথ্য মতে নৌকাটি ডুবে যাওয়ার পর 6 দিন সাগরে ভেসে থাকা 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হকি বিশ্বকাপ বাছাই প্লে অফের 3 ম্যাচ সিরিজের প্রথম খেলায় কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। বাংলাদেশের চেয়ে 14 ধাপে এগিয়ে থাকা শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ দল। এর আগে 4 বারের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দল এই 3 ম্যাচে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে বিশ্বকাপের বাছাই পর্ব নিশ্চিত করতে চাইবে। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে চেনা টার্ফে প্রতিপক্ষকে রুখে দেওয়ার। সে লক্ষ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে স্বাগতিকরা। 14 নভেম্বর দ্বিতীয়, 16 নভেম্বর একই ভেন্যুতে হবে তৃতীয় ম্যাচ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ভারত ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতেই মূলত এ আয়োজন। বিস্তারিত রাফিয়া মিনির রিপোর্টে। বাংলাদেশ ফিরছে আন্তর্জাতিক মঞ্চে। জাতীয় স্টেডিয়ামে ফের ফুটবলের জোয়ার। প্রতিপক্ষ এবার নেপাল। ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তাই ম্যাচটিতে জয় পেতেই মাঠে নামবেন জামাল হামজারা। এটা জিততে হবে বেসিক্যালি, কারণ আমি চাই একটা উইনিং মেন্টালিটি। আমরা লাস্ট ফিউ ম্যাচেস ইট ওয়াজ ক্লোজ, কিন্তু we have to have that winning mentality, so it will start from tomorrow inshallah. হামজার সাথে এবার প্রস্তুতি ম্যাচে সমিতকেও পাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি অনুশীলনে ছিলেন জায়ান কিউবা মিচেলরা। সংবাদ সম্মেলনে ক্যাবরেরাও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। We all know very well what mean the match and that's why I was saying before. এদিকে বাংলাদেশের তারকা ফুটবলারদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন নেপালের অধিনায়ক কিরণ চ্যামজং। তারাও ভালো খেলতে মরিয়া। All Nepalese are following that news and all about Hamza and সকল নেপালিরাই হামজাকে ফলো করে এবং তারা এই ম্যাচে হামজার খেলা দেখতে চায়। আমিও হামজার বিপক্ষে খেলতে মুখে আছি এবং আমরা এই ম্যাচে ভালো করতে চাই। It's gonna be fun and competitive match. ঘর মাঠের সবশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে মন ভেঙেছিল বাংলাদেশি ভক্তদের। নেপালের বিপক্ষে এবার নতুন কোনো গল্প লিখবে জামাল হামজারা, এমনটাই প্রত্যাশা সকলের। জাতীয় স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV, ঢাকা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।